এটা চিন্তা করেন যে যে জাতিসংঘ আর যেই আন্তর্জাতিক আইনের মাধ্যমে ইসরায়েলের প্রতিষ্ঠা হলো, সেই জাতিসংঘ আর সেই আন্তর্জাতিক আইন দিয়ে আপনি কিভাবে আল-কুদস মুক্ত করবেন? ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে? জায়নিস্ট আন্দোলনের মাধ্যমে, ব্রিটিশদের সাহায্যে, আমেরিকার সাহায্যে, আন্তর্জাতিক আইন আর জাতিসংঘের ফ্রেমওয়ার্কের মধ্যে। এই বিশ্ব ব্যবস্থা এটা ইসরায়েলকে জন্ম দিছে এবং এই বিশ্ব ব্যবস্থা ইসরায়েলকে টিকায় রাখছে। তাহলে এই বিশ্ব ব্যবস্থার অধীনে যতগুলো সম্ভাব্য সমাধান আছে, কোনোটা দিয়ে আপনি ইসরায়েলকে সরাইতে পারবেন না। সম্ভাব্য সমাধান কি বলেন? ওয়ান স্টেট সলিউশন, টু স্টেট সলিউশন। একটা রাষ্ট্র হবে ইহুদি রাষ্ট্র, সেখানে সবাই থাকবে, অথবা একটা ইহুদি রাষ্ট্র, একটা ফিলিস্তিনি রাষ্ট্র। এই তো সলিউশন। দুই ক্ষেত্রে তো ইসরায়েল থাকতেছে, খালি সীমানার হেরফের হচ্ছে। কাজে এইভাবে আপনি যদি পুরা আল-কুদসকে মুক্ত করতে চান, আপনি বিশ্ব ব্যবস্থার অধীনে নিয়মতান্ত্রিক কোনো বৈধ পথ নাই। এটা স্পষ্টভাবে বুঝতে হবে। তথাকথিত আন্তর্জাতিক আইন, মানবাধিকার এসব মেনে আপনি আল-কুদসকে মুক্ত করতে পারবেন না। এগুলো হলো আপনার জন্য বাধ্যতামূলক, ওদের জন্য অপশনাল। ইসরায়েল কতগুলো মানবাধিকার ভঙ্গ করছে, ইসরায়েল কতগুলো আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, আমেরিকা ইরাক আর সিরিয়াতে কি করছে, ফ্রান্স এখন আফ্রিকাতে কি করতেছে, ইভেন জাতিসংঘের যে শান্তিরক্ষা বাহিনী এর আগে সুদান, হাইতি, লাইবেরিয়া, কঙ্গো এসব জায়গায় গিয়ে সাধারণ মানুষকে রেপ করতেছে। এগুলো মানবাধিকার লঙ্ঘন না? আন্তর্জাতিক আইনের ভঙ্গ হয় না এখানে? কার কি হয়েছে? কিচ্ছু হয় নাই। এটা ওরা বানাবে, আপনি মানবেন। এটা ওরা মানার জন্য না। আপনি এগুলো বিশ্বাস করে বসে আছেন, লাভ নাই। এগুলো দিয়ে ওরা আপনার হাত দুই পেছনে বেঁধে রাখবে, তারপর ইসরায়েল এসে আপনাকে জবেহ করবে। এরা আমাদেরকে নারী অধিকারের কথা বলবে, শিশু অধিকারের কথা বলবে, মানবাধিকারের কথা বলবে, পর্দার সমালোচনা করবে, নিকাবের সমালোচনা করবে, শরিয়ার সমালোচনা করবে। তারপর আমাদের বইয়ের মধ্যে এলজিবিটি ঢুকাবে। কিন্তু যখন লিটারেলি হাজার হাজার নারী, শিশু, বৃদ্ধ মারা যাচ্ছে, জেনোসাইড হচ্ছে, এথনিক ক্লেন্সিং হচ্ছে, তখন এরা এসে কি বলবে? ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ, উই মাস্ট কনডেম হামাস। এই তো অবস্থা। এটা হলো আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের অবস্থা। আমেরিকাতে একজন বিখ্যাত দায়ী ছিলেন, মালিকা শাহবাজ, ম্যালকম এক্স, এই নামে চিনবেন অনেকে। ওনার একটা কথা আছে, খুব বিখ্যাত কথা, এবং আমি মনে করি এই কথাটা আমাদের সবার বোঝা উচিত। উনি বলছেন, উই ওয়ান্ট ফ্রিডম বাই এনি মিনস নেসেসারি, উই ওয়ান্ট জাস্টিস বাই এনি মিনস নেসেসারি, উই উইল স্ট্রাইক অ্যাট ইনজাস্টিস বাই এনি মিনস নেসেসারি। অর্থাৎ মুক্তির জন্য, মর্যাদার জন্য, সম্মানের জন্য, অন্যায় বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন তা সবই করতে হবে। সহজ। ম্যালকম এক্স আফ্রিকান আমেরিকান ছিলেন, পশ্চিমা বিশ্বের বাস্তবতা উনি খুব কাছ থেকে দেখছেন, এবং ওনার মধ্যে হীনমন্যতা ছিল না, জাতে ওঠার টেন্ডেন্সি ছিল না, ওনার এই চিন্তা ছিল না যে আমার কৈফিয়ত দিতে হবে, তাই উনি সহজ কথাটা সহজে বলে দিয়েছেন। তো এই কথাটা আপনারা বুঝতে হবে, যদি আপনি মুক্তি চান, যদি আপনি মাথা উঁচু করে বাঁচতে চান, তাহলে ইউ হ্যাভ টু গেট ইট বাই এনি মিনস নেসেসারি। এটা মাথার মধ্যে গেঁথে নেন, এটা মনের মধ্যে খোদাই করে নেন যে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ, মানবাধিকার এগুলো মেনে কিয়ামত পর্যন্ত আপনি আল আকসাকে মুক্ত করতে পারবেন না। এটা অনেকে বুঝবেন, ঠিক আছে, জাতিসংঘ দিয়ে আল আকসা মুক্ত হবে না। তাহলে মুক্ত হবে কিভাবে? অনেকগুলো মুসলিম দেশ আছে, এই মুসলিম দেশগুলোকে আমাদের সামাজিক, অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে, সামরিকভাবে শক্তিশালী করতে হবে, তাহলে মনে কোনো এক সময় আল-কুদস মুক্ত হয়ে যাবে। না, এভাবেও হবে না। এরকম রাষ্ট্র যেগুলো আছে, গত 1 বছরে তারা কি করছে বলেন? এরকম কিছু রাষ্ট্রের নাম বলেন। ইউএই, কাতার, সৌদি আরেবিয়া, তুরস্ক। এরা এই রাস্তাতেই আছে, তাই না? আচ্ছা, তারা কি করছে বলেন? সর্বপ্রথম যে রাষ্ট্র ইসরায়েলের সাথে নরমালাইজেশন করছে, প্রথম যে রাষ্ট্রগুলো করছে তার মধ্যে একটা হলো ইউএই। ইসরায়েলকে সবচেয়ে বেশি অস্ত্র সাপ্লাই দেয় আমেরিকা। সেই অস্ত্র ইসরায়েলে পৌঁছায় কিভাবে? যে রুটগুলো ব্যবহার হয়ে পৌঁছায় তার একটা হলো কাতারে। গাজায় যে অস্ত্র দিয়ে আপনার ভাই বোনকে হত্যা করা হচ্ছে, সেই অস্ত্র এসে প্রথমে পৌঁছাচ্ছে কাতারে। সৌদি আরব কি করতেছে? একদিকে পেছনে নরমালাইজেশনের চেষ্টা করতেছে, আরেকদিকে মরুভূমির মধ্যে কনসার্ট হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 13 একটা প্রতিবেদন আছে, সেখানে বলা হয়েছে যে যখন লোহিত সাগরে ব্লকেট দিল হুথিরা, ইয়েমেনের হুথিরা যখন লোহিত সাগরে ব্লকেট দিল, তখন ইসরায়েলে কার্গো গেছে কিভাবে? দুবাই, জর্ডান এবং সৌদি আরবের মধ্য দিয়ে। আর যারা এগুলোর বিরুদ্ধে কথা বলার মতো মানুষ, সেই হকপন্থী ওলেমায়ে কেরাম, শত শত ওলেমায়ে কেরাম গত 7-8 বছর ধরে তাদের জেলে। আর তুরস্কের কথা আপনি বলবেন, মানে তুরস্কের অনেক রেটরিক আছে, অনেক কথা তুরস্কের বিরুদ্ধে বললে অনেকে মন খারাপ করেন। আমাকে বলেন যে তুরস্কের বাস্তবতা কি? তুরস্ক কি করছে আমাকে বলেন। তুরস্কের বাস্তবতা হলো তুরস্ক নেটো সদস্য। তুরস্কের বাস্তবতা হলো তুরস্কের মিলিটারি আইডিএফ এর সাথে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ করে। সো আপনি যদি মনে করেন যে এইটার মাধ্যমে হবে, এটা আসলে অবাস্তব চিন্তা ভাবনা। এই রাষ্ট্রগুলো, এই শাসনগুলো আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থার অংশ, এগুলোর সাথে আপোষ করে তারা টিকে থাকে এবং আধুনিক
মুসলিম রাষ্ট্রগুলো, তথাকথিত মুসলিম রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, এটা হলো ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ধারাবাহিকতা। আমাদের এখানে ইসলামী শাসন ছিল, ফিরিঙ্গিরা এসে তাদের শাসন ব্যবস্থা চাপায় দিছে, এখন এই রাষ্ট্র এবং এই শাসকরা সেটাই কন্টিনিউ করতেছে। এটা হলো রিয়ালিটি। কাজে বিশ্ব ব্যবস্থা যদি দুর্বল হয়, এই শাসকদের মসনদ কেঁপে উঠবে। এবং বিশেষ করে আরবের যে রাজতন্ত্রগুলো আছে বা মনার্কিগুলো আছে, তারা ক্ষমতায় আছে এবং টিকে আছে প্রথমে ব্রিটেনের সাথে আপোষ করার মাধ্যমে, এখন আমেরিকার সাথে আপোষ করার মাধ্যমে। এগুলো বাস্তবতা, এই বাস্তবতা অস্বীকার কোনো সুযোগ নেই। এগুলো ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য কথা। কাজেই এরা কখনোই এমন কোনো কাজ করবে না যেটা এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে চায়। তারা যদি আন্তরিকভাবে চায়ও, তাহলে তারা এটা করতে পারবে না। তারা অ্যাট বেস্ট এটা ম্যানেজ করতে পারবে, এবং এটি তারা চেষ্টা করে ম্যানেজ করা, যে 2 লক্ষ মানুষ মারা গেছে, আমরা একটা বিবৃতি দিব, এইটুকুই তারা করবে। এইটাই ম্যানেজ করার চেষ্টা করবে তারা। কাজেই এটা সত্য, মুসলিমদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে, সামরিকভাবে শক্তিশালী হতে হবে, কোনো প্রশ্ন নাই। কিন্তু পরাধীন অবস্থায় না। আমরা মনে করি আমরা স্বাধীন হয়েছি, আমরা স্বাধীন হই নাই, আমরা এখনো পরাধীন অবস্থায় আছি। পরাধীন অবস্থায় আপনার জিডিপি যত হোক, আপনার রাস্তা যত সুন্দর হোক, আপনার দেশে যত স্কাইস্ক্রেপার থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আপনি পরাধীন, ওই টাকা আপনার হাতে নাই, ওই অস্ত্র আপনার হাতে নাই, ওই শক্তি আপনার হাতে নাই। সো এই বিষয়টা বুঝতে হবে যে আপনি আগে মুক্ত হইতে হবে, তারপরে এই শক্তি। এবং এখানে আরেকটা পজিশন আছে, অনেকে যেটা মনে করেন যে ঠিক আছে, জাতিসংঘ দিয়ে হবে না, মুসলিম রাষ্ট্র দিয়ে হবে না, কিন্তু মুসলিম সেনাবাহিনীগুলো দিয়ে হবে। এই সেনাবাহিনীগুলা, বিশেষ করে আরবের যে সেনাবাহিনীগুলো আছে, ফিলিস্তিনের কাছাকাছি যে সেনাবাহিনীগুলো আছে, এরা হয়তোবা সাহায্য করবে। এবং আপনারা দেখবেন যে যখনই এই ম্যাসাকারগুলো হয়, ইসরায়েল তো পিরিয়ডিক্যালি এটা করে, কিছুদিন পরপরই এটা হয়, তখনই এরকম হ্যাশট্যাগ থাকে, যেমন আর্মিস টু আলাক্সা, যে আর্মিগুলাকে আলাক্সাকে মুক্ত করবে। এটা অবাস্তব চিন্তা ভাই। আমি আপনাকে ইয়েমেনের তাগুত আলী আবদুল্লাহ সালের একটা কথা বলি। আলী আবদুল্লাহ সালে একবার বলছে একটা সাক্ষাৎকারে, যে এইসব আর্মির কাজ হলো মানুষকে দমন করা। যদি জনগণ আমার বিরুদ্ধে বিদ্রোহ করে, আমি আর্মি দিয়ে জনগণকে দমন করব। এর বাইরে এদের আর কোনো কাজ নাই। এটা শোর জন্য, জনগণকে রক্ষা করা এই সেনাবাহিনীর কাজ না। এটা হলো আলী আবদুল্লাহ সালের কথা। সে একটা মিথ্যাবাদী, কিন্তু সে এখানে সত্য বলছে। এটি হলো বাস্তবতা। আপনি দেখেন যে এই আর্মিগুলোকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অস্ত্র দেওয়া হয়েছে, অর্থায়ন করেছে কেন? এই আরব শাসকদের মসনদ টিকায় রাখার জন্য এবং মুসলিমদের পায়ের নিচে রাখার জন্য, ইসলামকে দমন করার জন্য। এটা হলো বাস্তবতা। এবং এই আর্মিগুলো আসলে যাবে কেমনে আলাক্সা পর্যন্ত বলেন তো? ইসরায়েলের চারপাশে যে দেশগুলো আছে, এগুলো তো ইসরায়েলকে রক্ষা করতেছে। আপনি যাবেন কেমনে ওখানে? আপনি তো বাংলাদেশ থেকে যেতে পারবেন না ওখানে, তাই না? আপনার ওই জায়গার থেকেই ওখানে যেতে হবে। তো তারা যাবে এটা কেমনে? এবং যখন আপনি যে বলতেছেন এই আর্মিগুলো ক্ষমতা নিবে বা তারা কাজ করবে, এগুলো তো অলরেডি হইছে। এটার বাস্তবতা আমরা দেখছি। মিশরে কি হয়েছে জামাল আব্দুল নাসেরের সময়? জামাল আব্দুল নাসের ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডের সাথে একটা ওয়াদা করছিল। কোরআনের উপর হাত রেখে সে ওয়াদা করছে যে মুসলিম ব্রাদারহুড রাস্তায় আন্দোলন করবে, রাজপথে আন্দোলন করবে, জনমত গঠন করবে। জামাল আব্দুল নাসের আর তার বন্ধুরা সেনাবাহিনীর মধ্যে কু করবে, সামরিক অভ্যুত্থান করবে। তারপর তারা ক্ষমতায় যাবে, ক্ষমতায় গিয়ে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে। কোরআনের উপর হাত রেখে ওয়াদা করছে। কু হয়েছে, মুসলিম ব্রাদারহুড তার ওয়াদা পূর্ণ করছে। সে ক্ষমতায় গেছে, ক্ষমতায় গিয়ে কি করছে? গায়রুল্লাহর আইন দিয়ে শাসন করছে, মুসলিম ব্রাদারহুডকে জবে করছে। উস্তাদ সাইদ কুতুব রাহিমুল্লাহ সহ অনেক মানুষকে তারা শহীদ করে দিছে। এটা হলো বাস্তবতা। এরা যখন আসে তখন কি করে, এটা চোখের সামনে আসে। কাজেই আরব রাষ্ট্রগুলো বা এই রাষ্ট্রগুলোর যে শাসন ব্যবস্থা, যে শাসকরা আছে, এরা হলো ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র। আর এই বাহিনীগুলো হয় ইসরায়েলের বর্ডার গার্ড অথবা জাতিসংঘের ভাড়াটে সৈন্য। এটা হলো বাস্তবতা।